ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেয়া হবে না, দিল্লির বিবৃতি। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। নতুন বিনিয়োগ নিয়ে আশাবাদী অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা, আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পরামর্শ। হাসিনা পরিবারের 16 কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের 90 বিঘা জমি জব্দের আদেশ। জুলাই হত্যা মামলায় মোর্শেদ আলম কারাগারে, আবু সাইদ হত্যার তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: নাব্য সংকটে নাফ নদী, মিয়ানমারের জলসীমায় গিয়ে আরাকান আর্মির হাতে ঘটছে জিম্মির ঘটনা। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার ব্যবস্থা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এই সুবিধা বাতিল করে আদেশ জারি করেছে মঙ্গলবার। এর কারণে ভুটান, নেপাল, মিয়ানমারের মতো তৃতীয় দেশে সহজে পণ্য পাঠাতে পারবে না বাংলাদেশ। আফসার নীলা, ডেস্ক রিপোর্ট। ভারতের স্থল সীমান্ত ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটান, নেপাল, মিয়ানমার সহ তৃতীয় কোনো দেশে রপ্তানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিভিআইসি এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানায়। এর পাশাপাশি 2020 সালের 29 জুন দেয়া এ সংক্রান্ত আদেশও বাতিল করা হয়। বাতিল আদেশে আরও বলা হয়, যেসব পণ্য বোঝাই যানবাহন ইতিমধ্যে ভারতের ভূখণ্ডে আছে সেগুলো দ্রুত ভারতের ভূখণ্ড ত্যাগ করবে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদনে জানায়, ভারতের 7 সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের বর্তমান ভাবনা এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের অর্থনৈতিক প্রভাব সম্প্রসারণে বাংলাদেশের সমর্থনের অভিপ্রায় প্রকাশের কারণে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ কিছুদিন ধরে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা প্রতিবেশী বাংলাদেশকে দেয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। ভারত 2020 সালের জুন থেকে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। ট্রানজিট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের খরচ ও সময় বৃদ্ধি পাবে। বিশেষ করে ভুটান ও নেপালের মতো দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়বে। এমন এক সময়ে ভারত বাংলাদেশকে দেয়া সুবিধা বাতিল করল, যার কয়েকদিন আগে ভারত বাংলাদেশ সহ বিশ্বের কয়েক ডজন দেশ ও অঞ্চলের বিরুদ্ধে উচ্চমাত্রার শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় রাত 9:30টার দিকে বৈঠকে বসেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকটি হচ্ছে রাজধানীর কারণ বাজারে রফতানি উন্নয়ন ব্যুরোর ইপিবি কার্যালয়ে। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে ল্যান্ড অফ ক্রেজি আইডিয়াস বলে উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র ঋণ বা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য মোবাইল ফোনের মতো ধারণাগুলো বাংলাদেশে উৎপত্তি হয়েই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসানের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরতেই আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলনের। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশে তাদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন দেশি বিদেশি বিনিয়োগকারীরা। এরপর 4 ক্যাটাগরিতে এক্সেলেন্স ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় ফেব্রিক লাগবে, ওয়ালটন, বিকাশ ও স্কয়ার ফার্মাকে। 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশে বাস করা ইয়াং ওয়ানের প্রতিষ্ঠাতা কোরীয় নাগরিক কি হাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়। এমন সম্মান পেয়ে অভিভূত তিনি। I am truly honored as well as humbled to have this honorary citizenship.
উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় প্রধান উপদেষ্টা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ ৭৪-এর দুর্ভিক্ষ এবং তারপর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। ৭৪ পরবর্তী সময়ে তার ক্ষুদ্র ঋণের সূচনা এবং ৯০ দশকে গ্রামীণ নারীদের জন্য মোবাইল ফোনের ব্যবসার ধারণা গোটা বিশ্বকেই পরিবর্তন করে দিয়েছে বলে জানান ডক্টর ইউনূস। বিদেশি বিনিয়োগকারীদেরও এদেশে এমন সব নতুন নতুন অভিনব ধারণা নিয়ে কাজ করার আহ্বান তার। Bangladesh is a country with crazy ideas to change the world, make things happen. Everyone you saw on the stage receiving the award has a very powerful crazy ideas and made them happen. So we invite you to join that crowd. Not only change Bangladesh by your business, change the world. সরকারের অপেক্ষায় বসে না থেকে সম্পদকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্য বদলে দিতে এগিয়ে আসারও আহ্বান প্রধান উপদেষ্টার। Making money is happiness, definitely, of course. But making other people happy is a super happiness. If you have business in Bangladesh, you will have both happiness and super happiness. পরে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিনিয়োগ সম্মেলন নিয়ে দারুণ আশাবাদী অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে এই সম্মেলন নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। তবে সরকারের কর নীতিতে ধারাবাহিকতা, গ্যাস বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনার পরামর্শ তাদের। প্রয়োজনে কিছু ক্ষেত্রে সংস্কারের কথাও বলেছেন তারা। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। বিনিয়োগ আকর্ষণে ঢাকায় চলছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। অংশ নিয়েছে বিশ্বের 50টি দেশের 550 জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধি। Thank you. এবারের বিনিয়োগ সম্মেলন নিয়ে আশাবাদী দেশের ব্যবসায়ীরা। তারা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হবেন। এক্ষেত্রে গ্লোবাল সেলিব্রিটি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি ইমেজ বিদেশি উদ্যোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত তাদের। আজকে যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, দেশের যে পরিবর্তন হয়েছে, এই সংস্কারগুলি যদি হয়, অব্যবস্থাপনাগুলি যদি দূর হয়, তাহলে এই দেশে বিনিয়োগের অভাব হবে না। যেই টাকা বাইরেগুলি চলে গেছে তারাই টাকাগুলি ঢুকানোর জন্য চেষ্টা করবে। দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি কান্ট্রি ব্র্যান্ডিংয়েও চলমান সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা অর্থনীতিবিদদের। তবে প্রত্যাশিত সফলতা পেতে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে আনা, গ্যাস, বিদ্যুৎ, বন্দরের মতো অবকাঠামোগুলো আরও শক্তিশালী করার কথা বলছেন তারা। বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশটা কিন্তু তারা পাবে না, তারা যেভাবে চায় আর কি। কিন্তু সেই জায়গাগুলোতে আমাদেরকে আসলে অ্যাড্রেস করতে হবে, নজর দিতে হবে। বিশেষ করে নিরবচ্ছিন্ন জ্বালানি, দুর্নীতির কথাটি বলা হচ্ছে, এবং যেটি বলা হচ্ছে যে আমাদের করের যে বিষয়টা, সরকারকে কিন্তু করের জায়গাটি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে বা আমাদের গবেষণার মাধ্যমে যত মিনিমাম কর আরোপ করা যায়, তাহলে আমরা বিদেশি বিনিয়োগ কিন্তু আমরা পাবো। এছাড়া ব্যবসার অনুকূল পরিবেশ, ব্যবসা বান্ধব করনীতি নিশ্চিতের তাগিদ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সাদিয়া লাবনী, 21 টেলিভিশন, ঢাকা। চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি চাপে থাকলেও আগামী বছর তা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। সংস্থাটির মতে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে 3.9% এবং পরের বছর তা বেড়ে হবে 5.1%। বুধবার ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এডিবি। সংস্থাটি বলছে, চলতি অর্থ বছরের সার্বিক মূল্যস্ফীতি 10.2% হলেও আগামী বছর তা 8% নেমে আসবে। রাজনৈতিক অস্থিরতার জেরে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির প্রাক্কলন কমিয়েছে সংস্থাটি। তবে আগামী অর্থ বছরে বিনিয়োগ, পরিস্থিতির উন্নয়ন এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে উল্লেখ করে এডিবি জানিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে খরচ বৃদ্ধি ও রাজনৈতিক উত্তেজনা, প্রাকৃতিক দুর্যোগ এবং যুক্তরাষ্ট্রের চড়া শুল্ক আরোপের জন্য বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হিসেবে থাকবে।
Bangladesh, currently faces multiple macroeconomic challenges. And also there is external headwinds such as US tariffs. So the government has to tackle these challenges in one way or another. And in our view, the most urgent challenge may be persistently high inflation. নির্বাচনের রোড ম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার সাথে আগামী ১৬ এপ্রিল বৈঠকে বসবে বিএনপি। এর আগে নির্বাচন নিয়ে ধোঁয়াশা দূর করতে পূর্ণাঙ্গ রোড ম্যাপের জন্য প্রধান উপদেষ্টার সাথে দেখা করার সময় চায় দলটি। আলোচনার পর দলের পরবর্তী কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। সমসাময়িক বিষয় নিয়ে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সময় চাইবে বিএনপি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন। ঐকমত্য কমিশনের প্রস্তাব আর সংবিধানের ধর্মনিরপেক্ষতা রাখা বা না রাখা নিয়ে প্রশ্ন করলে এই নেতা জানান, ধর্মনিরপেক্ষতা নিয়ে কোনো প্রস্তাবনা দেয়নি বিএনপি। একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষতা ইত্যাদি এগুলো বিলুপ্ত করা হোক। এখন বিভ্রান্তিটা ওই জায়গায়, আমরা সেখানে বলেছি একমত নই, কিন্তু আমরা এই চাই। হ্যাঁ, আমরা চেয়েছি পঞ্চম সংশোধনীতে যেটা গৃহীত হয়েছে, যেটা পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা, সেইটা আমরা বহাল করা হোক, সেটা চেয়েছি। কিন্তু সবাই মনে করছে যে ধর্মনিরপেক্ষতা বাতিলের কথা বলছে, আপনারা সেটা একমত নন কেন? বিষয়টা তা নয়। আমরা পরিষ্কার করার জন্য বলছি যে আপনাদের যে প্রতিস্থাপন, বহুত্ববাদ সহ অন্যান্য বিষয়, এই বিষয়গুলো একসাথে আসতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি গণহত্যা প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসরায়েলিদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা ও তার পরিবারের ব্যাংক হিসেবে থাকা ১৬ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। দুদকের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। এছাড়াও রাষ্ট্রীয় কোষাগারে টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে ৭ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে দুদক। এদিকে এস আলম ও তার পরিবারের নামে থাকা ৯০ বিঘা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘমেয়াদী এক শাসক, যার আমলে অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য করার মতো হলেও উঠে এসেছে নানা প্রশ্ন, বিশেষ করে সম্পদের উৎস ও রাজনৈতিক প্রভাবকে ঘিরে বারবার দুর্নীতি করে বড় অঙ্কের টাকা আত্মসাতের তথ্য। দুর্নীতির এসব অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৬ কোটি ১২ লাখ টাকা সহ ব্যাংক হিসেব অবরোধের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও শেখ হাসিনা, বোন শেখ রেহানা সহ অন্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে ৪,০০০ কোটি টাকা খরচ করে মুজিব বর্ষ পালন ও ১০,০০০-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে দুদক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এদিকে ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ৯০ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। এদিকে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান আব্দুল মোমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সেখানে তারা কিছু অভিযোগ লিখিতভাবে জানিয়েছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুপুরে যান এই দুই নেতা। পরে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম বলেন, অতি গোপনীয় কিছু অভিযোগ জানানো হয়েছে। তবে কাদের বিরুদ্ধে অভিযোগ এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, কনফিডেন্সিয়াল বিষয় বলে দিলে তো আর সেটা কনফিডেন্সিয়াল থাকে না। তাছাড়া অপরাধীরা সতর্ক হয়ে যাবে। রাজধানীর ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী বানাতে আওয়ামী লীগকে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন এই সাবেক এমপি। মাহতাব মিনহাজের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে রাজধানীর ধানমন্ডিতে মোহাম্মদ শামীম নামে এক শিশুকে হত্যার অভিযোগে করা মামলায় বুধবার সিএমএম আদালতে আনা হয় বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও বেসরকারি টেলিভিশন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলমকে। এর আগে তাকে আদালতে হাজির করে পিবিআইয়ের উপপরিদর্শক শাহিন মিয়া কারাগারে রাখার আবেদন করেন। একই সাথে তার জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। পরে দুই পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহারনামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করেন। আমরা বলেছি উনি পলাতক ছিলেন না এবং এজাহারে যে ধানমন্ডি থানার মামলা 3/10/24 ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই। উনি হচ্ছে 87 নম্বর আসামি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান 2 থেকে মোর্শেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই হত্যাকাণ্ডের 4 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে 15 জুন পর্যন্ত। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। জুলাই কোটা আন্দোলনে বুলেটের দিকে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা রংপুরের আবু সাঈদ নিহত হন 16 জুলাই। গুলি খাইছে একটা। আবু সাঈদের হত্যার বিচার চেয়ে তার পরিবার 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে ট্রাইব্যুনালকে জানালো প্রসিকিউশন, যেখানে 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে, যার প্রধান আসামি হিসেবে নাম আসতে পারে শেখ হাসিনার। ম্যাটার অফ ইনভেস্টিগেশন। তবে আপনারা দেখেছেন যে আপনি যার নাম বলছেন ওনার ইনভেস্টিগেশনে অনেক ঘটনাই ঘটেছে, তদন্তে আসবে। এই মামলার সাথে সম্পৃক্ততা থাকলে তিনি আসামি হবে। আর এই মামলাতে এই ধরনের আইসিটির মামলায় আপনারা জানেন যে একাধিক আসামি, একাধিক বিচার হতে কোনো বাধা নাই। এদিন আবু সাঈদ হত্যাকাণ্ডে পুলিশ কনস্টেবল আমির হোসেন সহ 4 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় ট্রাইব্যুনাল। আবু সাঈদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের 4 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। অপরদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 জনকে জঙ্গি সাজিয়ে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন মোল্লাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ব্যারিস্টার তুরিন আফরোজ আওয়ামী সমর্থিত প্রভাবশালী এই আইনজীবী ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর। ক্ষমতার অপব্যবহার করে কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে জন্ম দিয়েছেন নানা বিতর্কের। এতটাই অপরাধপ্রবণ হয়ে উঠেছিলেন যে খোদ তৎকালীন আওয়ামী সরকারই বাধ্য হয় তাকে ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অপসারণ করতে। মাহতাব মিনহাজের আরেকটি রিপোর্ট। ব্যারিস্টার তুরিন আফরোজ এক সময় ছিলেন মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি প্রসিকিউটর। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা গোলাম আজমের মামলাসহ গুরুত্বপূর্ণ বেশ কিছু মামলা পরিচালনার দায়িত্ব পালন করতে গিয়ে আলোচনায় আসেন প্রভাবশালী এই আওয়ামী সমর্থক আইনজীবী।
আলোচনায় আসার পর থেকে জন্ম দেন একের পর এক বিতর্কের। পেশায় আইনজীবী হলেও নানান কর্মকাণ্ডে বিতর্কে জড়িয়েছেন কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনে। নিজ মাকে জামায়াতের রোকন সাজিয়ে 2018 সালে বাড়ি থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের মতো অভিযোগ রয়েছে এই আইনজীবীর বিরুদ্ধে। তুরিন আফরোজ আমার মাকে পুলিশ প্রশাসনের সহায়তায় এক কাপড়ে বের হতে উদ্যত করে আমার পুরো বাড়িটি দখল করে নেয়। আমার মেয়ে ব্যারিস্টার তুরিন আফরোজ আজ 2 বছর 3 মাস 19 দিন আমি আমার বাসার বাইরে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর থাকার সময় জামায়াতের প্রয়াত আমির গোলাম আজম ও বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা পরিচালনায় বিতর্কিত ভূমিকা পালন করেন তিনি। 2019 সালে এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের যুদ্ধাপরাধের বিচার পরিচালনা করতে গিয়ে তার সঙ্গে গোপন আতাতের অভিযোগে ট্রাইব্যুনাল থেকে বাধ্যতামূলক অপসারণ করা হয় তুরিন আফরোজকে। এক সময়ের সেই দাপুটে আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে সরকার বিরোধী নানা নথি পাওয়ায় তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের আরেকটি মামলা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। স্বস্তি ছিল এবারের ঈদযাত্রায়, সড়কে কমেছে মৃত্যু, বলছে যাত্রী কল্যাণ সমিতি। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে একযোগে কাজ করতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দেশটির বাণিজ্য দূত ব্যারন্স ড্রোজে উইন্টারটন সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় বলেন, বাংলাদেশ একটি পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে সরকার জোর দিয়েছে। এরপর স্প্যানিশ রিটেল ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গ্যারিক প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। সর্বশেষ হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য মার্টিন ক্রাইজেনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের বাজারে তাদের বিনিয়োগ অব্যাহত রাখার কথা জানান। প্রবাসীদের ভোটের আওতায় আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তাদের ভোটাধিকার নিশ্চিতে কোনো একক পদ্ধতি নয়, এক এক দেশের জন্য এক এক পদ্ধতির ভোটদান পদ্ধতি প্রবর্তন বা ব্যবহার করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে নির্বাচন কমিশন। বিস্তারিত নাহিদ সিরাজুনিমের রিপোর্টে। প্রবাসী ভোটারদের ভোটের ব্যবস্থা করতে ব্যস্ত নির্বাচন কমিশন। তারই পদ্ধতি ও প্রস্তুতি বিষয়ে জানাতে নির্বাচন কমিশন ভবনে ডাকা হয় প্রেস ব্রিফিং, যেখানে ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যথাযথভাবে উপস্থাপন হওয়া জানান, প্রধান উপদেষ্টার অভিপ্রায়ের কারণেই প্রবাসী ভোটারদের ভোটের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে 3 পদ্ধতি। আমরা কমিশন 3টি পদ্ধতিকে প্রাথমিকভাবে শর্টলিস্ট করেছি। এই 3টি পদ্ধতি হচ্ছে পোস্টাল ব্যালট, যেটি আমাদের অ্যাভেলেবল সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব, 2 অনলাইন ভোটিং, 3 প্রক্সি ভোটিং। তবে কোন পদ্ধতি বাংলাদেশিদের জন্য ভালো হবে তার সিদ্ধান্ত নিতে প্রয়োজন হবে পদ্ধতিগুলোর পাইলটিং কিংবা ট্রায়ালের। প্রবাসী ভোটারদের জন্য একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখতে হবে। এটা বলতে ভোটার রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে প্রবাস থেকে ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন। সকল পদ্ধতিরই সবলতা এবং দুর্বলতা আছে, কারণ যে ভোটটি বুথের ভিতরে ভোটার নিজে দিতে পারে না, সেই ভোটের উপরে ইনফ্লুয়েন্স তো আছেই, এবং সকল পদ্ধতির জন্যই একটা ট্রায়াল প্রয়োজন হবে। প্রবাসী ভোটারদের ভোটের কার্যক্রম স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য করতেই নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান নির্বাচন কমিশনার। আমরা বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো। নাহিদ সিরাজুনিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। এবছর ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত ও 835 জন আহত হয়েছেন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব জানান, বিগত ঈদের তুলনায় সড়কে দুর্ঘটনা কমেছে 21%, পাশাপাশি কমেছে নিহত ও আহতের সংখ্যাও। এজন্য সড়কে আইনশৃঙ্খলা বাহিনী সরব উপস্থিতি, ভোক্তা অধিকারের যাত্রীবান্ধব অভিযান, মালিক সমিতির প্রভাবমুক্ত সহ বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরা হয়। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলে জানান তিনি। এছাড়া এবার ঈদ যাত্রা বিগত বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল বলে উল্লেখ করা হয়।
এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 340টি দুর্ঘটনায় 352 জন নিহত, 835 জন আহত হয়েছে। আগামী 2 মাসের মধ্যে নাগরিক সেবার পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সড়কের উন্নয়ন, সড়ক বাতি বৃদ্ধি, খেলার মাঠ ও পার্ক তৈরি, মশা নিরোধ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গণশুনানিতে এ কথা জানান ডিএনসিসি প্রশাসক। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ডের নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে এই গণশুনানি। প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা এ সময় নানান সমস্যা ও সীমাবদ্ধতা তুলে ধরেন। ফুটপাত দখল, চাঁদাবাজি, অটোরিকশার দৌরাত্ম্য সহ উঠে আসে ডেঙ্গু ও জলাবদ্ধতার চিত্র। বৃষ্টি হলে এলাকায় পানি ডুবে যাচ্ছে। আমরা চাই ইটা দিয়ে ড্রেন না করে ডাইরেক্ট লোহা দিয়ে কংক্রিট ঢালাই করে আপনারা করে দিবেন। নাগরিক সেবার দীর্ঘসূত্রী তার সমাধান, শিশু কিশোরদের জন্য পার্ক তৈরি ও বস্তিবাসের নতুন আবাসনের দাবি জানান নগরবাসী। অনতিবিলম্বে জায়গা ঠিক করে কমিউনিটি সেন্টার সেখানে স্থাপন করার জন্য অনুরোধ করছি। আলোর স্বল্পতা, বিশেষ করে যে স্ট্যাম্প লাইটগুলো যেগুলো, এই লাইটগুলো আসলে স্ট্রিট লাইটগুলো কিন্তু এখন জ্বলছে না। শুনানি শেষে প্রতিকারের আশ্বাস ডিএনসিসি প্রশাসকের। অটোরিকশা যেন ঢাকার মেইন রোডগুলোতে বন্ধ হয় সেজন্য অলরেডি আমি পদক্ষেপ নিয়েছি। এই মুহূর্তে ঢাকার মেইন রোডে কোনো ধরনের টেসলা আমরা গ্র্যাজুয়ালি বন্ধ করতেছি। ট্র্যাপ তৈরি হচ্ছে, ওয়ার্কশপে ট্র্যাপ তৈরি হচ্ছে, আমরা এক একটা করে দিয়ে দিচ্ছি। এবং এই পুরো ট্র্যাপটি শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন ভিত্তিক করছি না, আমি ট্র্যাপের ইনভেস্টমেন্ট জোগাড় করে দিয়েছি, টিএমপিকে বলেছি পুরো ঢাকাকে লাগানো। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে নাগরিক সেবা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে নগর কর্তৃপক্ষের। আমাদের সবার ঢাকা একটি অ্যাপ, আমরা এই অ্যাপটি এই মাসের মধ্যে উদ্বোধন করব এবং এই অ্যাপে এরকমভাবে আমরা সিস্টেম করব যেন এই অভিযোগটি সরাসরি আমাদের অনেক মহোদয় এবং ওয়ার্ড লেভেল পর্যন্ত চলে যায়। নগরের উন্নয়নে সকলের সহযোগিতা চায় সিটি কর্পোরেশন। যেন কোনো ধরনের হেজিমনি যেন না হয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আগামীকাল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন 19,28,000 পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য কয়েকটি নির্দেশনা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের কথা জানানো হয়। প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি চলছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। পরীক্ষা চলার সময় 13 মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সেই সঙ্গে প্রশ্ন ফাঁসের গুজবের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এদিকে ঢাকা মহানগরীতে কেন্দ্রের 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে ডিএমপি। দীর্ঘদিন খনন কাজ না হওয়ায় নাব্যতা সংকটে নাফ নদী। এতে ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসতে পণ্যবাহী কার্গো জাহাজগুলোকে মিয়ানমারের সিংহভাগ জলসীমা ব্যবহার করতে হয়। ফলে তল্লাশি নামে প্রায়ই আরাকান আর্মির হাতে জিম্মি হয়ে পড়ে জাহাজগুলো। জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে নাইকংদিয়া এলাকা জরুরি খনন প্রয়োজন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন ও মিয়ানমারের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নাফ নদী। নদীর মোহনার 2টি স্থানে ভরাট হয়ে জেগে উঠেছে ডুবুচর। এতে মিয়ানমার জলসীমার একটি অংশ ব্যবহার করায় আরাকান আর্মির রোশানলে পড়া সহ পণ্য আনা নেয়া করতে নানা সমস্যায় পড়তে হয়। জানুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত পণ্য নিয়ে আসার পথে মিয়ানমারের জলসীমায় তল্লাশির কথা বলে 4টি কার্গো জাহাজ নিয়ে যায় আরাকান আর্মি। এছাড়া প্রতিনিয়ত জিম্মি হচ্ছে মাছ ধরার ট্রলার সহ অন্যান্য নৌযান। সংকট সমাধানে সাপুরের দ্বীপ ও নাইকংদিয়ার ভরাট অংশ খনন এবং সাগরে গোলার চরে জেটি ঘাট নির্মাণ দরকার। নাফ নদীর মোহনার মধ্যে নম্রতা না থাকার কারণে মায়ানমার সীমানা হয়ে আমাদের দেশের মধ্যে বুটগুলো ঢুকতে হয়, যার কারণে আমাদের দেশের যে বুটগুলো আসতে গিয়ে ওখানে আরাকান আর্মিরা এগুলো আটক করে ফেলে। ওইখান থেকে আসার সময় আরাকান বাহিনী আটকে ফেলে, তখন আমাদের অনেক সমস্যা, মাল আসা যাওয়া করতে। বাংলাদেশের অভ্যন্তরে যে নদী সীমানাটা, সেখানে যদি নাব্যতা সংকটটা যদি নিরসন করা যায়, জাহাজগুলো আপনার ওই নদীপথ অনুসরণ করে যদি এই বন্দরে আসতে পারে, তাহলে হয়তো আরাকান আর্মির
হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে। পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন, সেন্ট মার্টিনের হোটেল মোটেল ও নাফ নদীর উজান থেকে আসা পলি, বর্জ্য ও পর্যটকবাহী জাহাজগুলোর খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল, ক্যান, পলিথিনের কারণে স্বচ্ছ নীল পানি ঘোলাটে ও ভরাট হয়ে যাচ্ছে। হোটেলের ময়লার স্তূপ, সেগুলো জাহাজের ময়লার স্তূপ, সেগুলো নদীতে পড়ছে, পানি দূষিত হচ্ছে, নদ নদীর পানিও অনেকটা এখন বিষাক্ত হয়ে গেছে। একই সাথে নব্যতা হারাচ্ছে নাব নদী। সেখান থেকে আমাদের উত্তরণের উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব এই নাব নদীকে উন্মুক্ত রাখা এবং এই নাব নদীকে খনন করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। সংকট সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। গাজায় কেবল মৃত্যুর মিছিল, ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য বাস দিয়েছে পূবালী ব্যাংক। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ভাইস চেয়ারম্যান ডক্টর রফিকুল ইসলামের হাতে বাসের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর হিসেন আরবি নূর, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহনিয়াজ খান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ, ঢাকা উত্তরাঞ্চলের প্রধান মহাব্যবস্থাপক AKM আব্দুর রকিব, উত্তরা মডেল টাউন শাখা ব্যবস্থাপক তাহমিনা ময়না এবং জনসংযোগ বিভাগের প্রধান মিজানুর রহমান। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশকে বাণিজ্য করতে দেয়া হবে না, দিল্লির বিবৃতি। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশের, বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টা। নতুন বিনিয়োগ নিয়ে আশাবাদী অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা, আমলাতান্ত্রিক জটিলতা কমানোর পরামর্শ। হাসিনা পরিবারের 16 কোটি টাকা অবরুদ্ধ, এস আলমের 90 বিঘা জমি জব্দের আদেশ। জুলাই হত্যা মামলায় মোর্শেদ আলম কারাগারে, আবু সাঈদ হত্যার তদন্ত 2 মাসে শেষ করার নির্দেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।